সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা জানালেন সিইসি। গত 16 বছরে 600 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। দ্বিপক্ষীয় চুক্তির তোয়াক্কা করছে না দিল্লি। অভিমত বিশ্লেষকদের, নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলে নিবন্ধন থাকে। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। সেই লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। এছাড়া একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন সিইসি। এখনো এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আতঙ্কিত হবার কিছু নেই, দেশে এখনো 4 মাসের রিজার্ভ আছে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে। বিদেশে কোনো রাজনৈতিক পরিচয় না দিয়ে শুধু বাংলাদেশপন্থী হওয়ার আহ্বান গভর্নরের। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনতে বিদেশের আদালতে জিততে বিদেশি আইনজ্ঞ ভাড়া করা হচ্ছে। এজন্য প্রবাসীদের সহায়তা দরকার। টাকা উদ্ধার করতে পারলে বিদেশি আইনজীবীদের 10% কমিশন দেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, গেল 6 মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি 26% বেশি বেড়েছে। জুলাই আগস্টের অস্থিরতা সত্ত্বেও এই সময় রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। গত 16 বছরে প্রায় 600 বাংলাদেশি হত্যা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি কিংবা নির্যাতনে। প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে হলেও অন্য প্রতিবেশী চীন বা নেপাল সীমান্তে তা অসম্ভব। দাদাগিরি ফলাতে বাংলাদেশ অংশে সীমান্ত হত্যায় আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির তোয়াক্কা করছে না ভারত। দেশি বিদেশি চাপ সৃষ্টির পাশাপাশি দেশের ভেতরে এই ইস্যুতে জনমত গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট, ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ। বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে আটকের পর উলঙ্গ করে নির্দয়ভাবে পেটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 12 বছর আগে এমন ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে দেশের মানুষ। বন্ধু রাষ্ট্রের বিএসএফ সদস্যদের এমন নিষ্ঠুর নির্যাতন দেশবাসীকে হতবিহ্বল করেছে, ভাবিয়েছে ভারতের বিবেকবানদেরও। এরপর সীমান্তে 13 বছরের কিশোরী ফেলানীকে হত্যার পর কাঁটাতারে ঝুলিয়ে রাখার দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দেয়। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে, 2024 সালের নভেম্বর পর্যন্ত 19 জন বাংলাদেশিকে সীমান্তে বিএসএফ গুলি কিংবা নির্যাতন করে হত্যা করেছে। একইভাবে 2023 সালে 28 জন, 2022 সালে 18 জন, 2021 সালে 17 জনকে হত্যা করা হয়। এছাড়াও 2009 থেকে 2020 সাল পর্যন্ত 506 জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংখ্যায় কমলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। এত হত্যার পরও বিবেক নাড়া দেয়নি বিএসএফ সদস্যদের। ঢাকায় বিজিবি বিএসএফ প্রধানদের বৈঠকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারত, বরং চোরাচালান ও আত্মরক্ষার অজুহাতে একের পর এক হত্যায় ব্যস্ত দেশটি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারত সীমান্তের বাস্তবতা বিশ্বের অন্যান্য দেশের সাথে মেলালে চলবে না, দেখতে হবে ভিন্ন দৃষ্টিতে। সীমান্ত হত্যা ও নির্যাতনের এক একটি ঘটনার পর সরকার নড়েচড়ে বসলেও তীব্র সমালোচনা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে আক্ষেপ তাদের। আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে সীমান্তে গুলি করা যায় না। বিএসএফ এবং বিজিবির মধ্যে যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু বারে বারে এসছে যে এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। কিন্তু বিএসএফ সব কিছু মানে কোনো নিয়মের, কানুনের, আইনের তোয়াক্কা না করে তারা ক্রমাগতভাবে বাংলাদেশিদের হত্যা করে চলেছে। একের উপর থেকে নির্দেশ না, এটা একেবারে গ্রাউন্ড লেভেলে যে করছে সে পার পেয়ে যাচ্ছে। কাঠামোগত পরিবর্তন করতে পারেনি, যেটা ভারত এবং চীন যেটা পরিবর্তন করেছে 96-তে,
যে 2 কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র আনবে না, এটাও আমরা করতে পারিনি। সেখানে করার পিছনে যেই জনমত তৈরি করা, সেটা আমরা তৈরি করতে পারিনি। 5 আগস্ট পরবর্তী নতুন বাস্তবতায় সীমান্ত রক্ষায় অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান বিজিবির মনোবল বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধে আলাদা কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। যে ইন্টারিম সরকার আছে তারাও যদি একটা কমিটি বা কমিশন যদি একটা বসান যে আসলে কি করা যায়, এবং যেটা আমি বললাম যে একাধিক লেভেলে কাজ করা যায়, সেই জায়গাগুলো যদি শুরু করা যায় তাহলে হয়তো যেই নির্বাচিত সরকার যেটা আসবে সে তখন ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। নেপালে একজন নেপালি নাগরিককে হত্যা করার জন্য দেশের মানুষরা কিন্তু নেমে গিয়েছিল। বাংলাদেশে এই সচেতনতাটা না অনেক দরকার, যে সীমান্তে প্রতিনিয়ত আমাদের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এটা কিন্তু আমাদের সার্বভৌমত্ব প্রতি একটা হুমকি স্বরূপ। সীমান্ত হত্যা বন্ধে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসারও তাগিদ বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 2 বছর কারাভোগের পর পাচার হওয়া 12 নারী, পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে ভারত। ভোরে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের বিজিবি, বিএসএফ, কাস্টম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, কাজের আশায় তারা গত 4 বছর আগে কলকাতা শহরে যায়। সেখানে বিভিন্ন দোকান, বাসাবাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের 2 বছরের কারাদণ্ড প্রদান করে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে দুই দেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।